প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের শেষ অধ্যায় অর্থাৎ তথ্য বুঝি সিদ্ধান্ত নিয়ে অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। তো অন্যান্য পার্টের ক্লাসগুলো দেখতে গেলেও এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এইখানে আসলে আগের যে নবম দশম শ্রেণীর অনেক কিছু আসলে এখানে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, তো যার কারণে তোমাদের আসলে প্রথম থেকেই ধারাবাহিকভাবে কিন্তু পার্টগুলো দেখতে হবে, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আরেকটা কথা বলতে হয় যে অনেক সময় দেখা যায় ভিডিওতে ভিউ অনেক হয় কিন্তু লাইক কমেন্ট কিছুই থাকে না, এটা আমাদের অনেক অনেক কষ্ট দেয়। তো আশা করি তোমরা সেই ব্যাপারটায় মাথায় রাখবে। তো এখানে বলা হয়েছে আগের শ্রেণীতে আমরা তথ্য উপাত্ত সম্পর্কে মৌলিক ধারণা লাভ করেছি এবং বিস্তারিত জেনেছি। এই অভিজ্ঞতায় আমরা তথ্যের উৎসের ধরন, সঠিক উৎস নির্বাচনের প্রক্রিয়া কি কি শিখবো এগুলো বলা হয়েছে। এগুলো আমরা খুঁটিনাটি আসলে পড়ছি না, যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দলগত একটা প্রকল্প দেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজটি শুরু করা যাক। এই কাজের জন্য প্রথমেই তোমরা দলে ভাগ হয়ে যাবে। এরপর তথ্য সংগ্রহের জন্য নিচের তালিকা থেকে যে কোনো একটা বিষয়বস্তু নির্বাচন করে নিতে হবে। ধরো কিছু বিষয়বস্তু আছে, বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র। হ্যাঁ, প্রতিদিন কি পরিমাণ ছাত্র উপস্থিত হয়, কোন মাসে, এরকম। শ্রেণী এবং বয়স অনুযায়ী আমাদের স্বাস্থ্যের বর্তমান হালচাল, আমাদের পরিবারে কর্মক্ষম লোক সংখ্যার বর্তমান চালচিত্র, আমাদের বাগানে গাছপালার স্বাভাবিক বৃদ্ধির খুঁটিনাটি, এরকম বিষয় হতে পারে। তোমরা খেয়াল করে দেখবে যে এই তালিকার প্রতিটি বিষয়বস্তু সম্পর্কে তথ্যগুলো যদি সঠিকভাবে জানা যায়, তাহলে ওই বিষয়বস্তু সম্পর্কে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যায় যে কেন এরকম হচ্ছে, কিভাবে দূর করা যায়। যেমন আমরা যদি কোনো বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চাই, তাহলে শিক্ষার্থীদের উপস্থিতির হার আমাদের জানতে হবে, কেননা উপস্থিতির হার ভালো না হলে বিদ্যালয়ের আসলে উন্নতি হয় না। তো এসো তাহলে কাজটি সবাই মিলে করি। উপাত্ত সংগ্রহের নির্দেশনা। তোমাদের সুবিধার জন্য নিচে 6টি নমুনা দলের নাম লিখে উপাত্ত সংগ্রহের কাজটি উল্লেখ করা হলো। দলের মধ্যে পরিকল্পনা করে উপাত্তগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করবে। এই কাজটির জন্য সময় এবং নির্দেশনা শিক্ষক বলে দেবে। তো শাপলা একটা দলের নাম। ষষ্ঠ শ্রেণীর তাদের কাজ হচ্ছে এটা যে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী গত এক মাসের উপস্থিতির উপাত্ত সংগ্রহ করবে। গত এক মাসে আসলে কতজন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল, এটা। পলাশ দল করবে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের গত এক মাসের উপস্থিতির উপাত্ত সংগ্রহ। এইভাবে কিছু দল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, টগর একটা দলের নাম, তারা করবে হচ্ছে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের এক মাসের উপস্থিতি। গোলাপ অষ্টম শ্রেণীর সকলের উচ্চতা, যেটা সেন্টিমিটার এককে, এবং ওজন কেজিতে পরিমাপ করবে এবং রেকর্ড সংরক্ষণ করবে। শিউলি অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী পরিবারের লোক সংখ্যা এবং বয়সের উপাত্ত। ডালিয়া হচ্ছে বাগানের গাছগুলোর উচ্চতা সেন্টিমিটার বা মিটারে পরিমাপ করবে এবং পাতার দৈর্ঘ্য মিলিমিটারে মেপে রেকর্ড সংরক্ষণ করবে। এগুলো কিছু না, এগুলো আমরা মেইন অঙ্কের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো উপাত্ত সংগ্রহের জন্য শিক্ষক যে সময় এবং নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করে প্রথমে দলে বসে পরিকল্পনা করতে হবে যেগুলো কিভাবে কালেকশন করা যায়, এবং নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেবে। তোমাদের দলের তথ্য সংগ্রহের ক্ষেত্রে তুমি যে বিষয়গুলো খেয়াল করেছো তা লিখে রাখো এবং দলের অন্যদের সঙ্গে আলোচনা করো। দলের পরিকল্পনা অন্যদের সামনে উপস্থাপনের সময় অন্যদের মতামত খাতায় লিখে রাখো এবং প্রয়োজনে পরিকল্পনা পরিমার্জন করো যদি কোনো ভুল ত্রুটি থাকে। এবার দলগতভাবে যে তথ্যগুলো তোমরা সংগ্রহ করেছো তার উপর ভিত্তি করে নিচের ছকটি দলের একজনের খাতায় তৈরি করে পূরণ করো। ছকটি পূরণের ক্ষেত্রে দলের সকলের মতামত নাও এবং প্রয়োজনে শিক্ষকের সাহায্য গ্রহণ করো। তো এখানে দেখো তথ্য সংগ্রহের বিষয় ছিল। তো বিষয়ের মধ্যে আমরা ওই যে উপরে যে দলীয় বিষয়গুলো দেখলাম, ধরো আমরা যদি এটা লিখি যে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের গত এক মাসের উপস্থিতির উপাত্ত, হ্যাঁ, এরকম বিষয়টা হবে এখানে। তথ্য সংগ্রহের জন্য সম্ভাব্য উৎসের নাম। তো এই তথ্যটা তোমরা কোথায় থেকে পেতে পারো, যেমন আমাদের বিদ্যালয়ের যদি আমরা ষষ্ঠ শ্রেণীর হাজিরা খাতা দেখি, হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু কতজন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল সেটা থাকে। তো উৎসের ধরন দুই রকম আছে, একটাকে বলে হচ্ছে প্রত্যক্ষ উৎস আর একটা হচ্ছে পরোক্ষ উৎস। তো আমরা যদি হাজিরা খাতা থেকে এই কাজটা করি, হাজিরা খাতা, তাহলে এটাকে আমরা হচ্ছে যে পরোক্ষ উৎস বলবো। পরোক্ষ উৎস কেন, যে আমি যদি প্রতিটা স্টুডেন্টের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি গত মাসে কয়দিন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল, তো সেটা হবে প্রত্যক্ষ। হ্যাঁ, আর যখন আমরা কোনো একটা হচ্ছে যে ডকুমেন্ট থেকে জিনিসটা কালেকশন করব, এটাকে আমরা বলি পরোক্ষ উৎস। তো কোন উৎসটি সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করছো, তাহলে অবশ্যই প্রত্যক্ষ উৎসটা সবচেয়ে নির্ভরযোগ্য। কেন এটা, যে প্রত্যক্ষ উৎস যেহেতু সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট করা হয়। তো যে তথ্যগুলো আমরা সরাসরি উৎস থেকে সংগ্রহ করি সরাসরি, এটাকে বলা হয় প্রত্যক্ষ, কেননা এর নির্ভরযোগ্যতা বা গ্রহণযোগ্যতা বা সত্য হওয়ার চান্সটা বেশি থাকে। আর পরোক্ষর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে, এই বিষয়টাই। আচ্ছা, এরপরে আমরা আসছি যে তথ্য উপাত্ত প্রক্রিয়াকরণ করতে হবে কেন। তো তথ্য উপাত্ত সংগ্রহ করার পরবর্তী কাজ হলো তথ্যটাকে প্রসেসিং করা, মানে প্রক্রিয়াকরণ করা। কিন্তু তথ্য সংগ্রহ করার পরেই আমরা তথ্য প্রক্রিয়ার কাজ শুরু করতে পারি না, কিছু আমাদের প্রস্তুতির দরকার হয়।
কারণ সংগৃহীত তথ্যকে সাজিয়ে না নিলে সঠিকভাবে তথ্য প্রক্রিয়াকরণ করা সম্ভব হয় না। তোমাদের নিশ্চয়ই মনে আছে পূর্বের শ্রেণীতে তোমরা উপাত্ত শ্রেণীবদ্ধকরণের কাজ করেছিলে। তো এখানে এগুলোই দেওয়া হয়েছে, প্রত্যেক দল নিজেদের সংগ্রহ করা অবিন্যস্ত উপাত্তগুলো সারণীভুক্ত করে বিন্যস্ত করো। তো এটা হচ্ছে যে আমরা তোমাদের এটা আসলে পরবর্তীতে অঙ্ক আছে, যার কারণে আমরা এটা দেখাচ্ছি না, আমরা 210 পৃষ্ঠা গিয়ে এটা করব। হ্যাঁ, সারণীভুক্ত করা শিখবো। তো উপাত্ত শ্রেণীবদ্ধকরণ, আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যা সূচক তথ্যগুলো পরিসংখ্যানের উপাত্ত, আর অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। এগুলো বেশিরভাগ সময় অবিন্যস্ত ভাবে থাকে, মানে এলোমেলো থাকে। এই অবিন্যস্ত উপাত্ত থেকে সরাসরি কোনো সিদ্ধান্তে যাওয়া যায় না। প্রয়োজন হয় উপাত্তগুলো বিন্যস্ত এবং সারণীভুক্ত করা, অর্থাৎ একটা টেবিলে নিয়ে আসা। উপাত্তসমূহ কিভাবে সারণীভুক্ত করে বিন্যস্ত করতে হয় তা ইতিমধ্যে আমরা শিখেছি। আমরা জানি কোনো উপাত্ত সারণীভুক্ত করতে হলে প্রথমে দেখো তার পরিসর নির্ণয় করতে হয়, যেটা আমরা নিচে দেখব। তারপর উপযুক্ত একটা শ্রেণী ব্যবধান নিয়ে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্বাচন করতে হয়। উপাত্তের সংখ্যাসূচক তথ্যসমূহ কোনো না কোনো শ্রেণীতে পড়বেই, সেগুলো কোনটাতে কতগুলো আছে ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। সেটা যখন আমরা সংখ্যার আকারে লিখবো এটাকে বলা হয় গণসংখ্যা। যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা, যা ট্যালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কলামে লিখতে হয়। তো আমরা এখানে একটা দেখি, এটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এটার মাধ্যমে সবগুলো করতে পারবো। মনে করো তোমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির উপাত্ত সংগ্রহ করা হয়েছে। নিচের বক্সে দেওয়া অবিন্যস্ত উপাত্ত উপরের এই ধাপগুলো অনুসরণ করে বিন্যস্ত করা হয়েছে। তোমাদের দলের সংগৃহীত উপাত্তগুলো শ্রেণীবদ্ধ করার সময় এই ধাপগুলো অনুসরণ করলে কাজটা সহজ হবে, উপরে যে ধাপগুলো আছে। তো এখান থেকে দেখো প্রথমে পরিসর নির্ণয় করতে হয়। তো পরিসরের যে সূত্র, পরিসরের জন্য আমাদের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দরকার হয়। তো প্রথমে আমরা লিখব যে এখানে সর্বোচ্চ সংখ্যা, এই ছকে যেটা আছে বইয়ে করেও দেওয়া আছে, আমরা গুণে দেখছি না, 19, হাইয়েস্ট মান আছে 19 এবং সর্বনিম্ন সংখ্যা আছে 8। তো এখন দেখো এখান থেকে আমরা ফার্স্ট স্টেপে পরিসরটা বের করব। তো এগুলো কিন্তু এমসিকিউ লাগবে, সর্বোচ্চ সর্বনিম্ন দিয়ে তোমাকে পরিসর চাবে। তো পরিসরের সূত্রটা তোমরা প্রথম থেকেই সূত্রগুলো আসলে নোট করে রাখো, তাহলে সুবিধা হবে। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এটা ব্র্যাকেট দিতে হবে, আর যোগ হচ্ছে 1। তো এখানে সিম্পলি আমরা মানগুলো বসালে সর্বোচ্চ হচ্ছে 19 বিয়োগ সর্বনিম্ন হচ্ছে 8 ব্র্যাকেট প্লাস 1। তো এটা বিয়োগ করে আসবে হচ্ছে আমাদের কত, 11, তার সাথে যোগ 1, তাহলে 12। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হলো, যেটা পরিসর নির্ধারণ। ওকে, এরপর উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে সেটা হচ্ছে যে পরিসরকে সেই শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা মানে হচ্ছে আমরা এরকম কয়টা ঘর করব এটা। তো সেক্ষেত্রে আমরা এখানে উপযুক্ত যেটা বলা হয়েছে, এটার মানে হচ্ছে যে তুমি যদি দেখো 5 শ্রেণী ব্যবধান করো, তাহলে এটাকে রাফে দেখো 5 দিয়ে যদি ভাগ করো, 5 দুগুণে 10, অর্থাৎ দশমিক এখানে কাউন্ট হয় না, পূর্ণ সংখ্যায় নিতে হয়। 5 দুগুণে 10, অবশিষ্ট যাই হোক না কেন এর চেয়ে 1 ঘর বেশি নিতে হয়, অর্থাৎ 3টা ঘর। তো একটা অঙ্ক আসলে 3টা ঘরের মধ্যেই শেষ হয়ে গেলে একটু সমস্যা, যার কারণে তখন আমরা বুঝবো যে এই সংখ্যাটাকে, নিচের সংখ্যাটাকে আমরা যত ছোট করব এই ভাগফলটা কিন্তু তত বড় হবে। হ্যাঁ, যার কারণে আমরা তখন চিন্তা করব যে আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটা 2 করে নিই, তাহলে 6 আসবে। হ্যাঁ, 6টা ঘর হলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয়। তো এইভাবেই এই অঙ্কেও মেবি শ্রেণী ব্যবধান 2 ধরা হয়েছে। তো আমরা এখন লিখব যে ধরি এটাকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বলা হয়। শ্রেণী ব্যবধান সমান হচ্ছে 2। তো অতএব এই সেকেন্ড ধাপে যেটা বলা হয়েছিল যে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তো এখানেও কিন্তু একটা সূত্র বের হলো। একটা সূত্র হলো পরিসরের, অনেক সূত্র এখানে, এগুলো প্রথম থেকে নোট করে রাখতে হবে। শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান। তো এইটা আমরা করলে যেটা পাবো, পরিসর হচ্ছে আমাদের 12 ভাগ 2। তো এটা যেহেতু ভাগ মিলেই গেল, তাহলে 6। কখনো যদি এরকম হয় যে ভাগফলটা 6 পয়েন্ট যাই আসুক, তখন এটাকে 7 ধরে, অর্থাৎ পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে, কেননা শ্রেণী সংখ্যা মানে কিন্তু ঘর সংখ্যা। তো ঘর সংখ্যা 6.5টা ঘর বা 6.3টা ঘর এটা তো হবে না। তো এই শ্রেণী সংখ্যা বের করার পরে আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই কলাম বরাবর দেখো এইদিকে আমরা 6টা ঘর করে নেব। তো এইখানে প্রথমে আমরা লিখব হচ্ছে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি।
এটা একই জিনিস, শ্রেণী ব্যক্তি। এর পরের ঘরটা হবে ট্যালি চিহ্ন। তো আমরা যে টেবিলটা বা যে সারণীটা করছি এটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। এটা একদম পরিসংখ্যানের প্রাথমিক জিনিস। আর এইখানে ট্যালি চিহ্নটাই আমরা যখন সংখ্যা দিয়ে লিখবো, হ্যাঁ, এটাকে বলা হবে গণসংখ্যা। ওকে, তো এটা শুরু করার নিয়ম হচ্ছে একদম সর্বনিম্ন মান থেকে, অর্থাৎ আমরা 8 থেকে শুরু করবো। আমরা যেহেতু 2 শ্রেণী ব্যবধান নিয়েছি, 8টা কিন্তু এইখানে ধরতে হবে, এমন না যে 8 থেকে 10, 8, 9 এরকম করে হবে। তো এখানে অবশ্য এরা 10 পর্যন্ত করেছে। এটা আবার 2 ধরনের শ্রেণীবিন্যাস বা শ্রেণী ব্যাপ্তি রয়েছে, সেটাও একটা এখানে বোঝার বিষয় আছে, আমরা সেটাও একটু বলছি। একটাকে বলা হয় বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। তো এই যে দেখো এখানে আমরা একটা দেখাই, এই যে 550 থেকে 600, এটা দেখো পরের 601 থেকে শুরু করেছে। তো এটাকে আমরা বলি হচ্ছে অবিচ্ছিন্ন, অর্থাৎ একত্রে আছে, মানে ছেড়ে দেয়, বিচ্ছিন্ন, সরি, এটাকে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বলা হয়। হ্যাঁ, আর যখন এইখানে যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়ে শুরু, সেটাকে বলা হয় অবিচ্ছিন্ন, অর্থাৎ একত্রে আছে। তো এটা যেহেতু বইয়ে করে দেওয়া আছে, যার কারণে এটা আমরা এইভাবেই করছি যে 8 থেকে 10। হ্যাঁ, তারপরে এর পরেরটা হবে এখানে আবারও 10 থেকে শুরু, তাহলে 10 থেকে 12। তো বইয়ে মনে হয় 2টা করে দেওয়া আছে, আর বাকিগুলো আমাদের করতে বলেছে, আমরা শেষ করে ফেলি। তো এটা আবার হবে 12 থেকে 14। কিন্তু যখন আমরা বিচ্ছিন্ন করি তখন 8 কিন্তু হাতের এইখানে ধরতে হবে, 8, 9 এরকম দেখতে মনে হবে 1, আসলে 2। তো এই পরেরটা হবে হচ্ছে 14 থেকে 16। এর পরেরটা যেটা হবে সেটা হবে 16 থেকে 18। তারপরেরটা হবে 18 থেকে 20। আমাদের হাইয়েস্ট মান 19 এখানে ঢুকে গেছে। আর এইখানে দেখো 8 থেকে 10-এর মধ্যে আমরা ট্যালি, অর্থাৎ এখানে কয়টা সংখ্যা পাবো, হ্যাঁ, সেটা আমাদের এখানে বসাতে হবে। তো এখানে অনেকগুলো সংখ্যা, তোমরা এইভাবে খুঁজে খুঁজে নিতে হবে যে 8 থেকে 10-এর মধ্যে কোনটা হয়। তাহলে এই যে 8, হ্যাঁ, এই 8কে আমরা একটা দেখাই। 8 থেকে 10-এর মধ্যে দেখো 8, তারপরে 9, 9, 8, 8, 10, 10, 10, 10, 10, 10, 10, 10। এখানে একটা বিষয় আছে, আমরা পরে বলছি। 8 থেকে 9-এর মধ্যে এগুলো। তো কয়টা হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টা। কিন্তু এইখানে একটা জিনিস আছে যে 10 দেখো এখানেও আছে, এখানেও আছে। তো সবসময় এই শেষে যেটা থাকবে এটা বাদ দিয়ে ধরতে হবে, অর্থাৎ এখানে আমরা 8 থেকে 10 থাকলেও বুঝতে হবে যে এটা 8 থেকে 9-এর মধ্যে গুলো নিতে হবে, আর 10 গুলো এই শ্রেণীতে চলে যাবে, অর্থাৎ প্রথম সংখ্যাটার উপর গুরুত্ব দিতে হবে, এটা মনে রাখতে হবে। সো এখানে আমরা যদি 10 গুলো বাদ দিয়ে ধরি, তাহলে দেখো এই 10টা বাদ দিই, এইটা বাদ দিই, এইটা বাদ দিই, এইটা বাদ দিই, এই 10টাও বাদ দিই, এইটা বাদ দিই। যখন আমরা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করি তখন আমাদের এইগুলো সবগুলি নিতে হতো। এটা বাদ, এটা বাদ, এই। এখন কয়টা থাকলো আমরা গুনি, 1, 2, 3, 4, 5, 5, 5, 6, 6টা। সো আমাদের এখানে 6টা লিখতে হবে, অর্থাৎ ট্যালি 6 মানে হচ্ছে 1, 2, 3, 4, 5 হলে তোমরা জানো যে একটা কাটা দাগ দিতে হয় এরকম, আর 1, 6। তো এটাকে আমরা এখানে 6 লিখে দেবো, এটাই হচ্ছে গণসংখ্যা। এরপর এইভাবে 10 থেকে 12, হ্যাঁ, 10 গুলো কিন্তু এখানে আমাদের কাউন্ট করতে হবে, কিন্তু 12 থাকলে আমরা এই ঘরে নেব না, এই ঘরে 12 গুলো লিখবো। তো সেক্ষেত্রে এখানে দেখো 10 থেকে 12 এটা বইয়ে করে দেওয়া আছে। 10 থেকে 12-র মধ্যে বইয়ে যেটা বলেছে সেটা হচ্ছে 16টা আছে। 10 থেকে 12-র মধ্যে আছে 16টা। তো আমরা এখানে 10 থেকে 12 বলা হলেও আমরা জাস্ট 10 থেকে 11 গুলোকে, হ্যাঁ, এই ঘরের মধ্যে কাউন্ট করব। তো সেক্ষেত্রে আমরা 10 থেকে
হচ্ছে 11-র মধ্যে যদি জিনিসগুলো নেই, তাহলে হচ্ছে প্রথমে দেখো 10 থেকে 11-র মধ্যে নেব। 10 থেকে 11, তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 12 13 13 13 13 14 15 15 15 15 16 16, এইভাবে 16টা এখানে আছে। তো 16 লিখতে গেলে আমাদের দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, 3 5 15 রেখে 16, এটাকে আমরা 16 লিখে দিলাম। এরপর একইভাবে 12 থেকে 14, অর্থাৎ 12 গুলোকে কিন্তু আমরা এই ঘরে ফেলিনি, অর্থাৎ এখানে আমাদের ভাবতে হবে 12 থেকে 13-র মধ্যে যেগুলো আসে সেগুলো আমরা এখানে বসাবো। তো এগুলো আসলে এইভাবে দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমরা জাস্ট সরাসরি ফিল আপ করে দিচ্ছি, তোমরা একটু চেক করে নেবে। তো এখানে আমরা 24টা পেয়েছি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 4 5 20, আর 1 2 3 4, এখানে 24টা ছিল। তো এটা আমরা একটু দেখাই, এখানে 12 থেকে 13-র মধ্যে যেগুলো আছে সেগুলো নিতে হবে। 12 থেকে 13-র মধ্যে, অর্থাৎ 12 থেকে 13, 12 থেকে 13, তাহলে এইটা একটা আসলো 1 1 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 13 13 14 14 15 15 16 16 16 17 18 19 19 20 21 22 23 24, 24টা, হ্যাঁ আমরা পেয়েছি 24টা এখানে। এরপর দেখো 14 থেকে 16, হ্যাঁ তার মানে এখানে 14 থেকে 16 লেখা থাকলো, আমরা 14 কিন্তু এখানে নিইনি, তো 14 গুলো এই ঘরে থাকবে, প্লাস এটার এক কম ধরতে হবে, অর্থাৎ 15 পর্যন্ত, মানে 14 থেকে 15 যেগুলো আছে সেগুলো এই ঘরে আসবে। এখানে 34টা আছে মোট, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 5 25, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 5 6 30, আর 34 মানে 1 2 3 4, অর্থাৎ এখানে হবে 34। এরপর 16 থেকে 18, অর্থাৎ এখানে আমাদের ধরতে হবে 16 গুলো আমরা এই ঘরে কাউন্ট করিনি, যেগুলো 16 আছে সেগুলো নেব, প্লাস 16 থেকে 17 পর্যন্ত, মানে এটা শুরুটা, আর এখানে এক কম ধরতে হবে। তো এরকম আমরা পেয়েছি 12টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2, 12। আর লাস্টে আমাদের এটা আমরা দেখেছি যে এখানে 18 থেকে 20 লেখা আছে, তার মানে 18 গুলো কিন্তু আমরা ওই শ্রেণীতে নেইনি, 18 যেগুলো আছে সেগুলো এই ঘরে থাকবে, হ্যাঁ, আর এইটার এক কম, অর্থাৎ 19 পর্যন্ত ধরতে হবে, হ্যাঁ, অর্থাৎ 18 থেকে 19 পর্যন্ত যেগুলো আছে, এটা আমরা লাস্টের একটা চেক করি, 18 থেকে 19, 18 থেকে 19, তো এই যে একটা 18 থেকে 19, 1 2 3 3 3 3 4 4 4 4 5 6 7 8টা, তো আমরা হ্যাঁ পেয়েছি, 8টাই পেয়েছি। তো 1 2 3 4 5 6 7 8, এখানে আমরা লিখবো 8, 8। এখন এই যে এটা যোগ করলে আমাদের টোটাল যে 100 ছিল সেটা কিন্তু আসতে হবে, এটা একটা প্রাইমারি শুদ্ধি পরীক্ষা। তো 6 6 12, 12 আর 4 13 14 15 16 17 18 20 21 22, 22 আর 8 30, 30 এর 0 হাতে 3,
3 আর 1 4, 4 আর 3 7, 8 9 10 আমরা কিন্তু পেয়ে গেছি। তো এটাকেই বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। তো আজকের পাঠ আমরা বড় করব না, আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পৃষ্ঠায় যেটা বলা ছিল এটা একটু দেখি আমরা। এবার চলো নবম শ্রেণীর 100 জন শিক্ষার্থীর গত 1 মাসের উপস্থিতির অবিন্যস্ত শ্রেণী অনুযায়ী বিন্যস্ত করে সক 10.1 এর মতো তৈরি করি। দুটি করে দেওয়া হলো, ওটা আমরা করেছি, ওটা দুটি করে দেওয়া ছিল। এই পর্যন্ত আমরা শেষ করি। দলগত কাজের আত্মপ্রতিফলন। দলগত কাজটির জন্য এই পর্যন্ত যে কাজগুলো তোমরা করলে তার একটা তালিকা দেয়া আছে। ওই যে পরিসর, শ্রেণী, সংখ্যা, এগুলো কাজগুলোকে ক্রমানুসারে সাজাও। কোন কাজটি করতে তোমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করেছো তা দলের জন্য মধ্যে আলোচনা করে দেখো। তো সেটা হতে পারে উপাত্ত শ্রেণীবদ্ধকরণ, উপাত্ত সংগ্রহ, উপাত্ত বিন্যস্তকরণ, উৎসের নির্ভরযোগ্যতা যাচাই, পরিসর নির্ধারণ, উৎস নির্বাচন, শ্রেণী ব্যবধান নির্ণয়। তোমাদের কাছে যেটা মনে হয়েছে যে চ্যালেঞ্জ বা একটু কঠিন, সেটা তোমরা এটা বর্ণনা করবে, এটা তেমন কিছু নেই। এখনকার এক্সামগুলো তোমরা দেখেছো যে নিউ কারিকুলামের যে থিমটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ডাইরেক্ট অঙ্ক আসছে। সো এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।